দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমানে আমরা বিশ্বব্যাপী করোনা মহামারীর সাথে যুদ্ধে লিপ্ত রয়েছি। এই সামান্য অণুজীবের সাথে যুদ্ধে হেরে গেছে আমাদের অনেক স্বজন। এই কারণেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের সবাইকে, নিজের সুরক্ষার জন্য এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য। আশা করছি তোমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, নিয়মিত হাত ধুচ্ছ, সামাজিক নিরাপত্তার স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মহামারী করোনার জন্য থমকে যাওয়া যে বিশ্ব ব্যবস্থা, সেখানে আমাদের এই স্বাভাবিক পাঠ্যক্রম যেন থমকে না যায়, সেজন্য পড়াশোনা পৌঁছে গেছে তোমাদের কাছে। অর্থাৎ এই যে প্যান্ডেমিক সিচুয়েশন বা এই যে মহামারীর কারণে অবরুদ্ধ একটি অবস্থা, এই অবস্থায় সত্ত্বেও তোমাদের স্বাভাবিক পড়াশোনায় তোমরা যেন এগিয়ে থাকতে পারো, তোমাদের সিলেবাসটি যেন তোমরা সঠিক সময়ে সম্পন্ন করতে পারো। সে কারণে এই করোনা মহামারীর শুরু থেকেই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে সংযুক্ত থেকেছি। আশা করছি এর মাধ্যমে তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো এবং আগামী দিনগুলোতেও তোমরা একইভাবে আমাদের সাথে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা বর্তমানে যে অবস্থানে রয়েছি সেখান থেকেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে তোমাদের নিয়মিত অংশগ্রহণ করা খুবই জরুরি। সেই মোতাবেক তোমরা অনলাইন ক্লাসগুলোতে তো অংশগ্রহণ করবেই, পাশাপাশি তোমরা বইয়ের সাহায্য নিবে বা তোমাদের যে ধরনের রেফারেন্স গুলো আমরা দিব সেই রেফারেন্স গুলো ইন্টারনেটের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে সংগ্রহ করে তোমরা পাঠ্যক্রমের সাথে সংযুক্ত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব মাস্টার্স শেষ পর্বের 50001 নম্বর কোর্স নিয়ে, যার শিরোনাম প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা। শিক্ষার্থীরা, ব্যবহারিক নীতিবিদ্যা বা প্র্যাকটিক্যাল এথিক্স এই যে কোর্সটি আমরা পড়ছি, এই কোর্সে আমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেটি হচ্ছে পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থ। এই গ্রন্থটিতে আমরা আশা করছি তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো এবং প্রথম থেকে এই গ্রন্থটি তোমরা অনুসরণ করছো। আমাদের সিলেবাস অনুসারে পিটার সিঙ্গারের এই গ্রন্থটির যে যে বিষয়গুলো আমাদের সাথে সম্পর্কিত রয়েছে, সেখানে যদি আমরা একটু তাকাই বা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোতে নৈতিকতার ব্যবহারটি কেমন করে করছি আমরা, বা নৈতিকতাকে কিভাবে প্রয়োগ করার মাধ্যমে আমরা প্রায়োগিক জীবনে সর্বোচ্চ সাফল্যে পৌঁছতে পারি, সেই সংক্রান্ত আলোচনাই হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার মূল উপজীব্য। এবং এই আলোচনার ধারাবাহিকতায় আমরা গত ক্লাসগুলোতে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ব্যবহারিক জীবনের নৈতিকতার প্রয়োগ নিয়ে, আমরা আলোচনা করেছি নৈতিকতা কিভাবে কৃপা হত্যার মতো বিষয়গুলো থেকে শুরু করে পরিবেশ সংক্রান্ত বিষয়েও আমাদেরকে প্রভাবিত করে, বা আমাদের এই সমস্যাগুলোর সমাধানে নৈতিক কোন মানদণ্ডটি আমাদের সাথে সবচেয়ে বেশি সহায়তা করে, তা পিটার সিঙ্গারের দৃষ্টিকোণ থেকে। পিটার সিঙ্গার মূলত একজন উপযোগবাদী দার্শনিক, এবং উপযোগবাদী দার্শনিক বা উপযোগবাদের সমর্থক হওয়ার কারণে পিটার সিঙ্গারের আলোচনায় আমরা কিন্তু দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেই জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে তিনি উপযোগবাদী নীতির একটি প্রয়োগ করার প্রয়াস পেয়েছেন। তো আজ আমরা পিটার সিঙ্গারেরই প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের 7ম অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করা হয়েছে পরিবেশ নীতিবিদ্যা, সে পরিবেশ নীতিবিদ্যার যে আলোচনা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় একটি নতুন বিষয় আলোকপাত করার চেষ্টা করব। আর যথারীতি আজকের আলোচনায় তোমাদের সাথে রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীরা, যা বলছিলাম গতদিন আমরা আলোচনা করেছিলাম পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশ নীতিবিদ্যা নিয়ে। পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় বর্তমান সময়ে খুব আলোচিত একটি প্রত্যয় হচ্ছে ডিপ ইকোলজি। আমাদের আজকের পাঠ এই ডিপ ইকোলজি সংক্রান্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, ডিপ ইকোলজি এই শব্দটি মূলত আমাদের জন্য অনেকটাই নতুন একটি ধারণা নিয়ে এসেছে। ইকোলজি ধারণাটির সাথে যদিও আমরা পরিচিত, কিন্তু ডিপ ইকোলজি সেই ধারণাটি কি তা নিয়ে একটু আলোচনার প্রয়াস রয়েছে বা একটু আলোচনার অবকাশ রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের চতুর্পাশে যা আমরা দেখি, জীব এবং অজীব যে জগৎ রয়েছে বা আমাদের পারিপার্শ্বিক জগতের যে জৈব এবং অজৈব উপাদানাদি রয়েছে, তাদের মধ্যকার ক্রিয়া প্রতিক্রিয়া বা তাদের মধ্যকার মিথস্ক্রিয়ার মাধ্যমেই গড়ে ওঠে আমাদের বাস্তু বা প্রতিবেশ। এই বাস্তু বা প্রতিবেশের ইংরেজি প্রতিশব্দ করা হয়ে থাকে ইকোলজি। অর্থাৎ ইকোলজি হচ্ছে আমাদের চারপাশের, অর্থাৎ আমরা যদি মানুষকে কেন্দ্রে রাখি তাহলে মানুষের সাথে তার এই পারিপার্শ্বিক জগতের জৈব এবং অজৈব উপাদানের যে মিথস্ক্রিয়া, যে পারস্পরিক সংযোগ, তাকে আমরা বলছি ইকোলজি বা প্রতিবেশ অথবা বাস্তুতন্ত্র। এই যে ইকোলজি বা বাস্তুতন্ত্রের কথা আমরা বলছি, সেই বাস্তুতন্ত্রকে মূলত দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত শ্যালো ইকোলজি আর দ্বিতীয়ত ডিপ ইকোলজি। যখন কোনো বাস্তুতান্ত্রিক চিন্তায় বা পরিবেশ কেন্দ্রিক কোনো একটি ধারণায় আমরা মানুষকে কেন্দ্রীভূত করে সার্বিক বিষয়টিকে বিবেচনা করার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে পরিবেশের অন্যান্য যে উপাদানগুলো রয়েছে বা প্রতিবেশগত বাস্তুতে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে মানুষ ছাড়া, সেগুলোকে অনেক ক্ষেত্রেই আমরা মানুষের কল্যাণে বা মানুষের কর্মে নিয়োজিত বলে মূল্যায়ন করে থাকি। অর্থাৎ মানুষকে এখানে মূল মূল্যটি দেয়া হচ্ছে। এই ধরনের ধারণা থেকে ইকোলজির যে ধারাটি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে শ্যালো ইকোলজি বা অগভীর বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র। এর বিপরীতে রয়েছে ডিপ ইকোলজি। তাহলে বোঝা যাচ্ছে শ্যালো ইকোলজি এমন একটি ধারণা যেখানে মনে করা হয় মানুষই পরিবেশের মূল উপাদান এবং মানুষকে কেন্দ্র করেই বা মানুষকে সাপোর্ট দেওয়ার জন্যই, মানুষকে সার্বিকভাবে সহায়তা বা সমর্থনের জন্যই পরিবেশের অন্যান্য উপাদানগুলো কার্যকর থাকে। সেটি হচ্ছে শ্যালো ইকোলজি বা অগভীর বাস্তুতন্ত্র। এর বিপরীতে কি আমরা যখন দেখি যে মানুষের সাথে পরিবেশের অন্যান্য উপাদানগুলোর মূল্য জড়িত, কিন্তু তাই বলে সেগুলো একেবারে মানুষের উপর মূল্য নির্ভর নয়। অর্থাৎ পরিবেশের অন্যান্য উপাদানেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তাদের গুরুত্বটি তাদের শতমূল্যে মূল্যবান করে। অর্থাৎ এই যে আমরা পরিবেশের অন্যান্য উপাদানগুলোকে মূল্যায়ন করছি, এরা আসলে মানব মূল্যায়ন কেন্দ্রিক নয়। এদেরকে আমরা অবশ্যই গুরুত্ব দিব এবং সেগুলো এজন্য দিব না যে সেগুলো মানুষের প্রয়োজনে লাগছে বলে সেগুলো গুরুত্বপূর্ণ, বরঞ্চ এদের প্রত্যেকের ভূমিকা রয়েছে পরিবেশকে সার্ভ করার ক্ষেত্রে বা পরিবেশকে সুরক্ষার ক্ষেত্রে বা পরিবেশের সার্বিক ভারসাম্যটি ধরে রাখার জন্য পরিবেশে মানুষ ছাড়াও অমানব উপাদানগুলোর গুরুত্ব রয়েছে। এই ধারণা পোষণ করে ইকোলজির যে ধারাটি আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি বা গভীর বাস্তুতন্ত্র মূলত হচ্ছে একটি গভীর আত্ম উপলব্ধির দিক বা একটি গভীর চিন্তাগত দিক। তাহলে চলো আমরা দেখি নিই ডিপ ইকোলজির এই যে ধারণাটি আমরা পোষণ করি, এই ধারণাটি আমরা কোত্থেকে পেলাম বা কোত্থেকে আমাদের এই ডিপ ইকোলজির ধারণাটি এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ কেন্দ্রিক আলোচনা কিন্তু মানুষের অনেক প্রাচীন একটি ভাবনা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে প্রাচীন গ্রিক থেকেই কিন্তু মানুষের সাথে পরিবেশের কি সম্বন্ধ সে বিষয়ে বিভিন্ন দার্শনিক বা চিন্তাবিদ আলোচনা করেছেন। সেক্ষেত্রে কখনো কখনো মানুষকে সর্বোচ্চ অবস্থান করা হয়েছে,
বা ধর্মীয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষকে বিবেচনা করে পরিবেশের অন্যান্য উপাদানগুলোকে মানুষের সার্বিক সহায়তা নিয়োজিত বলে ধারণা পোষণ করা হয়েছে। আবার কখনো কখনো পরিবেশের অন্যান্য উপাদানগুলিকেও অনেক ক্ষেত্রেই মানুষের মতো মূল্যবান বলে ধারণা করা হয়েছে। এই যে নানামুখী ধারণা বা নানামুখী চিন্তা যেগুলি ইকোলজি সম্বন্ধে, সেগুলারই একটি অন্যতম বা উন্নততম ভার্সন বা উন্নততম একটি সংস্করণ হচ্ছে ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি সম্বন্ধে আমরা প্রাচীনকাল থেকে ভাষা যে ধারণা পাই তাকে একটি লিপিবদ্ধ আকারে আমাদের সামনে উপস্থাপন করেছে এইভাবে যে ডিপ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফিলসফি অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট based in the belief that humans must radically change their relationship to nature from one that values nature solely for its usefulness to human beings to one that recognizes that nature has an inherent value. অর্থাৎ ডিপ ইকোলজি বা গভীর বাস্তুতন্ত্রের মূল কথাটাই হচ্ছে প্রকৃতির নিজস্ব একটি মূল্য রয়েছে বা প্রকৃতি শতমূল্যে মূল্যবান। তোমরা নিশ্চয় মনে করতে পারছো যে আমরা যখন আমাদের দর্শন আলোচনার একদম প্রথম দিকে, সম্ভবত তোমরা প্রথম বর্ষে যখন দর্শনে ভর্তি হয়েছিলে তখন এক্সিওলজি বা মূল্যবিদ্যার আলোচনায় দেখতে পেয়েছিলে যে মূল্য মূলত দু ধরনের হয়ে থাকে। এক ধরনের মূল্যকে আমরা বলছি শতমূল্য, আরেক ধরনের মূল্যকে আমরা বলছি পরত মূল্য। অর্থাৎ যে বিষয়ের মূল্যটি বা যে বিষয়টি মূল্যায়ন করতে গেলে আমরা এর ব্যবহারযোগ্যতার দিকে তাকাই বা এটি অন্য কিভাবে মূল্যায়ন করছে সেদিকে তাকাই, তাকে বলা হচ্ছে পরত মূল্য। আর যে বিষয়টি নিজ গুণে গুণবান তাকে বলা হচ্ছে শতমূল্য। যেমন আমরা যদি সততার কথা বলি, সততা কেন মূল্যবান? কারণ সততা এটি নিজ গুণেই একটি গুণ বা একটি মূল্যবান বিষয়। কিন্তু টাকা এই বিষয়টি কেন মূল্যবান? এই বিষয়টি মূল্যবান এজন্য যে এই টাকার বিনিময়ে আমি হয়তোবা কিছু দ্রব্য বা সেবা পাচ্ছি। তার মানে টাকার মূল্যায়নটি নির্ভর করছে কিসের উপরে? আমি কোন দ্রব্য বা সেবাটি পাচ্ছি তার ভিত্তিতে। কিন্তু সততা এমন একটি বিষয় বা এমন একটি গুণ যা নিজের মূল্যেই মূল্যবান। এই যে শতমূল্য আর পরতমূল্যের ধারণা আমরা প্রথম বর্ষে পেয়েছিলাম, একে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় দেখা যাচ্ছে বা পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় আমরা যদি আরো বিস্তৃতভাবে দেখি, সেক্ষেত্রে পরিবেশের একটি শতমূল্য রয়েছে বলে ডিপ ইকোলজিস্ট বা গভীর বাস্তুবিদেরা মনে করে থাকেন। অর্থাৎ মানুষের প্রয়োজনে লাগছে বলেই প্রকৃতি মূল্যবান তেমনটি কিন্তু নয়, বরং প্রকৃতি এই কারণে মূল্যবান যে প্রকৃতির নিজস্বই একটি মূল্য রয়েছে, যার মূল্য অন্য কারো ব্যবহারযোগ্যতার উপর নির্ভর করছে না। আমাদের সার্বিক ভারসাম্যকে ধরে রাখতে গেলে বা আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য করে রাখতে গেলে শুধুমাত্র মানুষই যথেষ্ট নয় বা মানুষকে সার্ভ করাটাই প্রকৃতির একমাত্র কাজ নয়, বরঞ্চ প্রকৃতিকে সুরক্ষা করার মাধ্যমে কিন্তু আমাদের সার্বিক পৃথিবীর ভারসাম্যটি আমরা টিকিয়ে রাখতে পারি বা আমাদের সার্বিক ভূমণ্ডলকে আমরা সুরক্ষিত রাখতে পারি। সেজন্য ডিপ ইকোলজির ধারণাটি বর্তমানে পরিবেশের শতমূল্যের সাথে সম্পর্কিত ধারণা হিসাবে বিকাশ লাভ করেছে। এই যে আমরা ডিপ ইকোলজির ধারণাটি গ্রহণ করছি, এ নিয়ে সর্বপ্রথম কথা বলেছিলেন নরওয়েজিয়ান দার্শনিক আর্নে নাইস। Arne Dicke Naes was a Norwegian philosopher who coined the term deep ecology and was an important intellectual inspirational figure within the environmental movement to the late 20th century. এই যে পরিবেশ নিয়ে আমাদের চিন্তা, পরিবেশকে সুরক্ষা করার বা পরিবেশের সার্বিক ভারসাম্য ধরে রাখার আমাদের যে প্রচেষ্টা, একে আসলে একটি আন্দোলনের রূপে আমরা দেখতে পেয়েছি মোটামুটি 20 শতকের
শেষ ভাগে এসে। এর আগে মূলত পরিবেশকে আমরা কতটা ব্যবহার করতে পারি বা পরিবেশকে ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেই ধরনের ধ্যান ধারণাই বিকাশ লাভ করেছিল। কিন্তু 20 শতকের শেষ ভাগে এসে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের পরিবেশ ধীরে ধীরে ক্ষয়িষ্ণু একটি অবস্থার দিকে চলে যাচ্ছে, আমাদের মানব প্রকৃতি হুমকির সম্মুখীন হয়েছে। আমরা লক্ষ্য করলাম বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন প্রাণী ধীরে ধীরে বিপন্ন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা আমাদের জন্য একটি অ্যালার্মিং অবস্থার সৃষ্টি করেছে, যা আমাদের মনে করিয়ে দিতে চাচ্ছিল যে মানুষের ক্ষেত্রেও এই সময়টা আসতে পারে। সেজন্য কি করতে হবে? সেজন্য সার্বিক বাস্তুকে আমার সংরক্ষণ করতে হবে, সার্বিক পরিবেশকে আমার সুরক্ষিত রাখতে হবে। এবং এই সুরক্ষার প্রয়োজনেই তখন পরিবেশ আন্দোলন হিসাবে একটি আন্দোলনের গোড়াপত্তন আমরা দেখতে পাই। এবং আমরা যার কথা আলোচনা করছি, নরওয়েজিয়ান দার্শনিক, তিনি আর্নে নায়েস, তিনি কিন্তু এই ডিপ ইকোলজি ধারণাটির মাধ্যমে পরিবেশ আন্দোলনে বা পরিবেশ নৈতিকতার আলোচনায় একটি নতুন মোড় নিয়ে এসেছিলেন। তার এই যুগান্তকারী আলোচনা থেকে আমরা দেখতে পেয়েছিলাম তিনি প্রথম লক্ষ্য করেন যে পরিবেশের উপাদানগুলো একটি শতমূল্য রয়েছে এবং তার এই যে দৃষ্টিভঙ্গি, একে আমরা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক দৃষ্টিভঙ্গি বা অমানব কেন্দ্রিক একটি দৃষ্টিভঙ্গি হিসাবে উল্লেখ করতে পারি। অমানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এর আগে বা পূর্বতন পরিবেশ কেন্দ্রিক যে ধারণাগুলো আমরা দেখেছিলাম, তোমরা গত ক্লাসের কথাও মনে করতে পারো, আমরা গত ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম অ্যারিস্টটল থেকে শুরু করে মধ্যযুগীয় দার্শনিক, এমনকি আধুনিক যুগের অনেক দার্শনিক মনে করেছেন মানুষই হচ্ছে পরিবেশের মূল কেন্দ্রবিন্দু। মানুষকে সেবা দেওয়ার জন্য বা মানুষ তার প্রয়োজনে পরিবেশের উপাদানগুলোকে যে কোনোভাবে ব্যবহার করতে পারে এবং যথেচ্ছাচার চালাতে পারে। কিন্তু এই যথেচ্ছাচার কি আসলেই মানুষকে কোনো প্রকৃত সুখ এনে দিতে পারে বা মানুষের সঠিক মর্যাদাটা কি এতে সুরক্ষিত হয়? না, তা কিন্তু হচ্ছে না। আমরা যদি নৈতিকতা আলোকে বিচার করি সেক্ষেত্রে আমাদের সামনে যে বিষয়টি উঠে আসছে তখনই আমরা দেখতে পাই মানুষই একমাত্র প্রাণী নয়, বরঞ্চ পরিবেশের প্রত্যেকটা প্রাণী পারস্পরিক একটি সংযোগের মাধ্যমে কিন্তু পরিবেশকে টিকিয়ে রেখেছে। এ কারণে ডিপ ইকোলজির যে ধারণা তাকে অনেক বাঙালি দার্শনিক বা অনেক বাঙালি চিন্তাবিদ নিবিড় প্রতিবেশ সংযোগ বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমরা ডক্টর খালিকুজ্জামানের কথা উল্লেখ করতে পারি। বিশিষ্ট পরিবেশবিদ বা পরিবেশ বিজ্ঞানী ডক্টর খালিকুজ্জামান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর খালিকুজ্জামান, তিনি বলেন ডিপ ইকোলজির সঠিক বাংলা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা বলতে পারি নিবিড় প্রতিবেশ সংযোগ হচ্ছে ডিপ ইকোলজি। এই যে নিবিড় প্রতিবেশ সংযোগ, এই বিষয়টির দিকে আমাদের একটু লক্ষ্য করা উচিত। নিবিড়তা কোন সম্পর্কে থাকে? যেই সম্পর্কে পারস্পরিক লেনদেনের চেয়ে পারস্পরিক সহমর্মিতা বা সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়, সেখানে কিন্তু একটি নিবিড় সংযোগ বা নিবিড় একটি সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ পরিবেশের সাথে আমার সম্পর্কটি কখনোই প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। মানুষ এর আগে পরিবেশের সাথে যে ধরনের সম্বন্ধটি দেখে এসেছে বা লক্ষ্য করেছে সেখানে কিন্তু মানুষ সবসময় নিজেকে প্রভুর স্থানে রেখেছে বা চিন্তাবিদরা সেভাবেই আলোচনা করেছেন যে মানুষ হচ্ছে পরিবেশের মূল উপাদান এবং মানুষের প্রয়োজনে পরিবেশের অন্যান্য উপাদান নিয়োজিত। গভীর বাস্তুবিদ্যা এসে আমাদের সামনে অমানব কেন্দ্রিক যে ধারণাটিকে বিকশিত করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষই পরিবেশের একমাত্র উপাদান নয় বা মানুষকে সুরক্ষার জন্যই পরিবেশের অন্যান্য উপাদান মূল্যবান এমনটিও নয়, বরঞ্চ পরিবেশকে রক্ষা করতে হবে আমার সার্বিকতার স্বার্থে। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ বা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকেই এখানে পরিবেশকে মূল্যায়ন করার একটি প্রবণতা আমরা দেখতে পাই গভীর বাস্তুবিদ্যায়। এই যে গভীর বাস্তুবিদ্যা বা নিবিড় প্রতিবেশ সংযোগ, সেখানে আমরা পরিবেশকে শতমূল্যে মূল্যবান বলে উল্লেখ করার মাধ্যমে
মানুষের মর্যাদাকে কিন্তু কোনো ক্রমেই খাটো করছি না বা ছোট করে দেখছি না, বরঞ্চ এখানে মানুষকে অনেকটা ব্যবস্থাপকের ভূমিকায় উত্তীর্ণ করার একটি চিন্তাধারা আমরা লক্ষ্য করি। অর্থাৎ গভীর বাস্তুতন্ত্র যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মানুষই একমাত্র সক্রিয় উপাদান বা মানুষই একমাত্র বুদ্ধিবৃত্তিক উপাদান, কিন্তু তাই বলে মানুষের সেই অধিকার জন্মায় না যে সে তার পরিবেশের উপর যথেচ্ছাচার করবে, বরঞ্চ মানুষ পরিবেশে অন্যান্য উপাদানগুলোকে, জৈব এবং অজৈব যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষা করবে এবং সেই সুরক্ষার দায়িত্বটি সে ব্যবস্থাপকের মতোই পালন করবে। এই যে মানুষের কর্তৃত্বটি দেয়া হলো, এই কর্তৃত্বটি একটি নৈতিক কর্তৃত্ব। এই কর্তৃত্বটি কখনোই যথেচ্ছাচারমূলক কোনো কর্তৃত্ব নয়। তাহলে গভীর প্রতিবেশবিদ্যায় আমরা লক্ষ্য করতে পারছি যে এটি কোনো একপাক্ষিক বা চরম মতবাদ নয়, বরঞ্চ এটি এমন একটি মতবাদ যেখানে পরিবেশের শতমূল্যকে আমরা স্বীকার করে নিচ্ছি। এখানে মানুষের জন্য পরিবেশ মূল্যবান এই ধারণাকে আমরা বর্জন করছি এবং একই সাথে সার্বিক যে শৃঙ্খলটি রয়েছে, বাস্তু শৃঙ্খল রয়েছে, সেই বাস্তু শৃঙ্খলকে সংরক্ষণ করার জন্য আমরা মত প্রকাশ করছি আমাদের এই গভীর বাস্তুতান্ত্রিক চিন্তা ভাবনায়। তো গভীর বাস্তুতান্ত্রিক এই যে চিন্তা ভাবনা আমরা করছি, সেখানে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে গভীর বাস্তুতন্ত্রে আমাদের এই চিন্তাধারাকে উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে বিচার করে পিটার সিঙ্গার, অর্থাৎ আমাদের বর্তমান পাঠ্য বই ব্যবহারিক নীতিবিদ্যার যে লেখক, সেই পিটার সিঙ্গারের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে সমর্থন করা যায় না। হ্যাঁ, পিটার সিঙ্গার উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে এই গভীর বাস্তুতন্ত্রকে অনেকাংশেই সমর্থন করেছেন, কিন্তু তিনি বলেছেন যে এই গভীর বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে শুদ্ধ নাও হতে পারে। যদি এখানে পরিবেশের অন্যান্য উপাদানকে গুরুত্ব দিতে গিয়ে আমি কোনো বৃহত্তর অংশের গুরুত্বকে কমিয়ে ফেলি, সেক্ষেত্রে গভীর বাস্তুতন্ত্র গ্রহণযোগ্যতা হারাবে। তাহলে আমরা আমাদের এই সার্বিক আলোচনা শেষে এভাবেই একটা সমাধানে আসতে পারি, যেখানে বলা হচ্ছে গভীর বাস্তুতান্ত্রিক চিন্তা ভাবনা পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে নিঃসন্দেহে, কিন্তু একই সাথে এই গভীর বাস্তুতান্ত্রিক চিন্তা ভাবনায় কিছু দুর্বলতাও রয়েছে। যেমন উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সর্বাধিক যে উপযোগ লাভ হয় যেখান থেকে, বা সর্বাধিক যে সুবিধা নিশ্চিত হয় যে নীতির মাধ্যমে, সেই নীতির আলোকে আমরা যদি গভীর বাস্তুতন্ত্রকে ব্যাখ্যা করি, সেক্ষেত্রে যদি এমন হয় যে কোনো একটি অংশকে গুরুত্ব দিতে গিয়ে অনেক বৃহত্তর অংশের গুরুত্বকে আমরা অস্বীকার করছি, সেক্ষেত্রে এই গভীর বাস্তুতান্ত্রিক চিন্তাটি আসলে উপযোগবাদী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্যতা পায় না। তাহলে এই ছিল আমাদের পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত আলোচনা। আশা করছি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছো, এবং তারপরও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে, তোমরা নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের সাহায্য নাও, আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে। আগামী ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ তোমাদের সবাইকে।